তো আমরা গ প্রশ্নকে একটু দেখি। বিবরণী ছকের মাধ্যমে হিসাব সমীকরণের উপর উপযুক্ত লেনদেনগুলোর প্রভাব দেখাও। এই যে বিবরণী ছক, এই বিবরণী ছক হচ্ছে হিসাব সমীকরণ। আমরা জাস্ট একটা ঘর করে রাখছি, এখনো ঘরের নামগুলো আমরা নির্ধারণ করি নাই। তো এই ঘর সমীকরণের যেহেতু নির্দিষ্ট কোনো সংখ্যক ঘর নাই, যে কয়টা ঘর হবে এটি পূর্বে থেকেই বলা থাকে না। এক্ষেত্রে অঙ্কের উপর নির্ভর করে আমাদেরকে ঘর করতে হয়। আর আমরা এই সমীকরণটি করার জন্য জাবেদাগুলো নিচে আছে। এই জাবেদার উপরে ভিত্তি করে আমরা সমীকরণটি বোঝার চেষ্টা করি। তো এখন প্রশ্ন হতে পারে যে আমার পরীক্ষায় 4 নম্বরের জন্য আমি এই সমীকরণ দেওয়ার জন্য কি আমি আবার জাবেদাগুলো করব? না, তবে এই শিক্ষার ক্ষেত্রে জাবেদাগুলো আমি রাখছি। যখন তুমি 8-10টা অঙ্ক করবে এই কারণ ব্যাখ্যা বা সমীকরণে, 8-10টা অঙ্ক করলে তোমার এমনিতেই এই জাবেদাগুলো আর লিখতে হবে না, এটা তোমার মনে মনে থাকবে। তো আমরা শুরু করি। দেখো যে 1 তারিখ, এখানে গড়গুলো দেখো একটু। এই যে প্রথমে আসো নগদ, সেটি কি সম্পদ। এখানে একটু ঘর দিকে খেয়াল করো, এই বাম পাশ সমান চিহ্নের বাম পাশে সম্পদের ঘরগুলো হবে, আর সমান চিহ্নের পরে শুরুতেই কি দায়ের ঘরগুলো হবে, এবং শেষে মালিকানা সত্ত্বের ঘর হবে। এখানে সম্পদ আছে, দায় আছে, মালিকানা সত্ত্ব আছে, নাই আয় আর ব্যয় নাই। অর্থাৎ আয় আর ব্যয়ের কোনো ঘর রাখা হবে না। আয় আর ব্যয়কে আমরা মূলধনের ঘর, অর্থাৎ মালিকানা সত্ত্বের যে মূলধনের একটা ঘর হবে ওই ঘরের মধ্যে আমরা লিখব। তাহলে আমরা দেখো শুরু করি। এই যে নগদ, সেটি কি সম্পদ, তাহলে একটা ঘর হবে, নগদের ঘরটা হবে কোন দিকে? সম্পদের দিকে। তাহলে আমরা লিখলাম নগদ। এরপরে দেখো আরেকটা সম্পদ আছে, সেটা কি ব্যাংক। তাহলে ব্যাংক কি যেহেতু সম্পদ, সম্পদ পাশে তার একটা ঘর হবে। এরপরে আসো কি আছে? মূলধন। মূলধন কি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হলে মালিকানা সত্ত্বের জায়গায় মূলধনের একটা ঘর নিব আমরা। মূলধনের একটাই ঘর, মালিকানা সত্ত্বের একটাই ঘর, সেটা হচ্ছে মূলধন। এবার আসো শিক্ষানবিশ ভাতা। এই শিক্ষানবিশ ভাতাটা হলো কি? ব্যয়। ব্যয়ের কোনো আয় আর ব্যয়ের কোনো ঘর হবে না। আয় আর ব্যয় মালিকানা সত্ত্ব মূলধনের ঘরে হবে। নগদানের সম্পদ ঘর হবে, তবে ঘর নেওয়া হয়ে গেছে, দ্বিতীয়বার আর নগদের ঘর নিতে হবে না। ক্রয় যেহেতু ব্যয়, ঘর হবে না, মূলধনের ঘরে হবে। এবার খেয়াল করো, এটি কি? পাওনাদার। পাওনাদার কি হিসাব? দায়। তাহলে দায়ের ঘর আছে এইখানে এল এর নিচে, আমরা লিখলাম পাওনাদার। এরপর আসলে নগদের ঘর হবে, আগেই নেওয়া হয়ে গেছে। বিক্রয় যেহেতু কি হিসাব? আয় হিসাব। বিক্রয়ের কোনো সরাসরি ঘর হবে না। আয় আর ব্যয় অর্থাৎ বিক্রয় টাকাটা মূলধনের ঘরে হবে। এই হচ্ছে আমার ঘর নির্ণয় করা। আমাদেরকে আগেই দেখতে হবে, প্রশ্ন থেকে দেখতে হবে কয়টা ঘর হবে, সেই অনুযায়ী আমরা ঘরগুলো করব। এবার আমরা অঙ্ক শুরু করি। খেয়াল করো, 1 তারিখে দেখো নগদ 1 লক্ষ টাকা, আমরা নগদের ঘরে লিখলাম 1 লক্ষ টাকা। এরপরে ব্যাংক জমা কত টাকা? 25,000 টাকা, আমরা ব্যাংকের ঘরে লিখলাম 25,000 টাকা। এবং সহজ যে তাহলে আমার মূলধন কত হইলো? এই যে 1 তারিখে মূলধন আছে 1,25,000 টাকা। 1 লাখ আর 25,000, 1,25,000 টাকা। এটি কিসের টাকা? মূলধন টাকা গেল। এরপরে আসো আমার 8 তারিখ শিক্ষানবিশ ভাতা প্রদান 5,000 টাকা। তো এখানে যাবে হচ্ছে কি? শিক্ষানবিশ ভাতা ডেবিট, নগদান ক্রেডিট। যে শিক্ষানবিশ ভাতা সেটি একটি ব্যয়, আর এই জন্য তার নির্দিষ্ট কোনো ঘর নেই। আমরা এই ভাতার টাকাটা মূলধনের ঘরে লিখব। কত টাকা? দেখো 5,000 টাকা শিক্ষানবিশ ভাতা, 5,000 টাকা আমরা মূলধনের ঘরে লিখবো। এবং এটি কি? এটি একটি ব্যয়। আরেকবার আমরা কোন ঘরে লিখবো? নগদের ঘরে লিখবো 5,000 টাকা। এখন খেয়াল করো, এই যে যেহেতু এটি ব্যয়, এটি কি হবে? যোগ আমাদেরকে টাকা উঠানোর পরে কি করতে হবে? যোগ বিয়োগ দেখতে হবে, যোগ নাকি বিয়োগ।
এক্ষেত্রে আমরা যেহেতু দেখছি যে এটা ব্যয়, শিক্ষানবিশ ভাতা একটি ব্যয়, ব্যয় সবসময় বিয়োগ, মূলধন থেকে ব্যয় বিয়োগ হয়। আয় হইলে কিন্তু যোগ হইতো, যদি আয় হইতো তাহলে যোগ হইতো। এবার আসো, এখানে আরেকটা লাইন আছে নগদান, খেয়াল করো, নগদান জাবেদায় আছে ক্রেডিট, কিন্তু নগদানের আমরা যদি এই ফার্স্টারে ডেবিট ধরি, এই ফার্স্টারে ক্রেডিট ধরি, তাহলে নগদের ঘরটা আছে কোন দিকে? ডেবিট দিকে। আর জাবেদায় নগদান ক্রেডিট মিলে নাই, আর না মিললে কি বিয়োগ এলো। এবার আমরা যদি একটা যোগ বিয়োগ করি, 1 লাখ থেকে 5 গেলে 95,000 টাকা, 25,000 টাকা, 1,20,000 টাকা। এবার আসো 8 তারিখের পরে 15 তারিখ, 15 তারিখ বাকিতে পণ্য ক্রয়, এটি জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। তো কত টাকা? 25,000 টাকা। তো ক্রয়ের টাকাটা আমরা, ক্রয় তোর কোনো ঘর নাই, ক্রয়ের কোনো ঘর এখানে নাই। আমরা ক্রয় যেহেতু একটি ব্যয়, এটি কোন ঘরে হবে? মালিকানা সত্ত্বে মূলধনের ঘরে হবে, এই 25,000 টাকা। তো ক্রয় যেহেতু ব্যয়, আমরা আগে বিয়োগ দিয়ে দিলাম। আর পাওনাদার একটা ঘর আছে, 25,000 টাকা লিখলাম। এখন খেয়াল করো, যোগ বিয়োগটা একটু দেখো, পাওনাদার আছে কোথায়? জাবেদায় পাওনাদার আছে ক্রেডিট, পাওনাদারের ঘরটাও কোন দিকে? ক্রেডিট দিকে, মিলে গেল, এই জন্য এটি যোগ। যোগ মানে যেভাবে আছে সেভাবে থাকবে। আর এবার একটু জিনিস লক্ষ্য করো, এই যে 25,000 টাকার লেনদেনটি এক পাশে হয়েছে, অর্থাৎ দুইটা টাকাই সমীকরণের ডান দিকে হয়েছে। এজন্য যখন এক পাশে হবে, হয় ডান পাশ অথবা দুটি যদি বাম পাশে হতো, তাহলে একটি যোগ একটি বিয়োগ, দুইটি একরকম হইত। তোমরা একটু পার্থক্যটা দেখো, 8 তারিখ যখন আমরা লিখছি, উভয় পাশে লিখছিলাম, একটা টাকার অঙ্ক সমান চিহ্নের বাম দিকে আর একটা টাকার অঙ্ক সমান চিহ্নের ডান দিকে। যদি এরকম হয়, উভয় পাশে হয়, যোগ হইলে দুইটি যোগ হবে, বিয়োগ হইলে দুইটি বিয়োগ হবে, যেমন এই দুইটি বিয়োগ হয়েছে। আর যদি ওই তারিখের টাকাগুলো এক পাশে হয়, যেমন এই 25,000 টাকা এক পাশে হয়েছে, শুধুমাত্র ডান দিকে হয়েছে, তখন একটি যোগ হলে একটি বিয়োগ, এটি যদি বিয়োগ হইতো এটি যোগ হইতো। এরপরে আসো 15 যোগ বিয়োগগুলো আমরা দেখি যেভাবে আছে, 95, 25, 25, আর এখানে 95, 1,20,000 থেকে 25 গেলে 95,000 টাকা। এবার আসো 15 তারিখের পরে 30 তারিখ, 30 তারিখ বলা আছে নগদে পণ্য বিক্রয় এত টাকা, 45,000 টাকা। তাহলে নগদে যখন পণ্য বিক্রয় করে তোমার টাকা আসে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো নগদের ঘরে আর বিক্রয়ের তো ঘর না, বিক্রয় যেহেতু আয়, মূলধনের ঘরে, এটি মূলধনের ঘরে কত টাকা? 45,000 টাকা। তাহলে একবার নগদের ঘরে আমরা লিখলাম 45,000 টাকা। আরেকবার এই বিক্রয়ের যেহেতু কোনো ঘর নাই, বিক্রয় আয়, আয় আর ব্যয় হয় মূলধনের ঘরে, আমরা লিখলাম 45,000 টাকা, এটি আয়। এখন খেয়াল করে, এটি যেহেতু আয়, এটি বিয়োগ হওয়ার সুযোগ নাই, আয় কি হয়? যোগ হয়। যে আমার এই যে নগদ আছে কোথায়? ডেবিটে। আর নগদের যে ঘরটাও আছে কোন দিকে? ডেবিট দিকে, মিলে গেল। আর মিললেই যোগ, যোগ মানে যেভাবে আছে এভাবেই যোগ। 95 আর হচ্ছে 45, 1,40,000, 25,000, 25,000, আর হচ্ছে এখানেও যোগ 1,40,000। যেহেতু অঙ্ক শেষ, এগুলোরে আমরা ক্লোজ করে দিব এবং কি করব? দুই পাশে যোগ করে দিব। দেখো, এই পাশে 1 লাখ, এই পাশ অর্থাৎ সমান চিহ্নের বাম পাশ, 1,40,000 আর 25, 1,65,000 টাকা। এখানেও 1,40,000 আর 25, 1,65,000 টাকা, অর্থাৎ বাম পাশ সমান সমান ডান পাশ। এই হলো আমাদের সমীকরণ।